গল্পের দেশে তোমাকে আবারও স্বাগত। আজকে পাঠ করব সুচিত্রা ভট্টাচার্যের লেখা বিখ্যাত উপন্যাস ধূসর বিষাদের তৃতীয় পর্ব, অর্থাৎ অন্তিম পর্ব। গল্প পাঠে আমি দীপালি। রাতে খাওয়া দাওয়ার পর ভাস্কর বলল, বুলু, তুই একটু আসবি? তোর সঙ্গে একটা জরুরি আলোচনা ছিল। ভাস্বতী ছেলেমেয়ের হোম টাস্ক নিয়ে বসবে ভাবছিল। গরমের ছুটি প্রায় পার হয়ে এলো, এখনো বুবলু অঙ্কই শুরু করেনি। মুনিয়ারও হ্যান্ডরাইটিং এর অনেক লেসন আছে, ধরে বেঁধে না বসালে বইয়ের পাতাটি উল্টোচ্ছে না। এ পাড়ায় কয়েকটা বন্ধু হয়ে গেছে বুবলু মুনিয়ার, দিন রাত তাদের সঙ্গে খেলা আর খেলা। দাদার ডাকটা কানে লাগলো ভাস্বতীর। একটু যেন চিন্তিত লাগছে দাদাকে। ভাস্কর ফিরলেই সন্ধে থেকে বাড়ি গম গম করে, আজ যেন একটু ম্রিয়মান। খাওয়ার সময়েও কথা বলছিল না। ভাস্বতী বুবলু মুনিয়ার সামনে থেকে উঠে এলো, সামান্য উদ্বিগ্ন মুখে বলল, কি হয়েছে রে দাদা? তেমন কিছু নয়, আয় না, ছাদে আয়। শেষ জ্যৈষ্ঠের ছাদ, সারাদিনের রোদ শুষে এখনো তপ্ত, তেমন হাওয়া নেই, অল্প গুমট ভাব। আকাশে অনেক তারা, চাঁদ নেই। আলসেতে হেলান দিয়ে ভাস্কর বলল, কদিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি। তুই কি ঠিক করলি? কি ব্যাপারে বলতো? তোর ছেলে মেয়ের ব্যাপারে, তোর ব্যাপারে। এভাবে তো অনন্তকাল চলতে পারে না। অসুবিধের কথা বলছিস? ওই ছোটাছুটি। ভাস্বতী আলসে ধরে সামান্য ঝুঁকলো। ও আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আরো কত দূর দূর থেকে ছেলে মেয়েরা স্কুলে আসে, সল্টলেক, সোনারপুর। তাদের উপায় নেই বলে আসে, বাবা মা দূরে থাকে বলে আসে। আমিও দূরে থাকি। উপমাটা ঠিক হলো না বুলু। তাদের বাচ্চাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় না, জানিস? এতে বাচ্চাদের উপর কত মেন্টাল স্ট্রেন পড়ে, একটা ফিলিং অফ ইনসিকিউরিটি গ্রো করে। ধর, তুই হয়তো স্কুলে ঠিক সময় পৌঁছতে পারলি না, পথে কোথাও গন্ডগোল হলো। শহরে তো হয়ই, নাকি? ক্লাস আরম্ভ হয়ে গেছে, একটা বছর আর কষ্ট করুক, নেক্সট ইয়ার এদিকে কোথাও ভর্তি করে দেব। এটাও যুক্তির কথা হলো না। ভাস্বতী অসহায় মুখে তাকালো। আর কি করতে পারি দাদা? সিম্পল সলিউশনটা কেন যে তোর মাথায় আসছে না। এতক্ষণে যেন দাদার ডাকার উদ্দেশ্যটা স্বচ্ছ হচ্ছে। এই কমাস ধরে ক্রমশ যে ভারী বাতাবরণ তৈরি হয়েছে বাড়িতে, অপ্রত্যক্ষ চাপ গড়ে তুলেছে বৌদি মা, দাদার স্বরেও যেন তারই প্রতিধ্বনি। রণজয়ের সঙ্গে সে দেখা করেছে, তাদের মিটমাটের আশু কোনো সম্ভাবনা নেই। এ কথা কি বলবে দাদাকে? ভাস্কর ঝপ করে ঘুরে দাঁড়িয়েছে, বিনা প্রস্তুতিতেই বলে উঠল, রণজয় আজ আমার অফিসে এসেছিল। ভাস্বতী হকচকিয়ে গেল, মনে মনে ধন্যবাদ দিল অন্ধকারকে। দাদা তার চমকটুকু ঠাহর করতে পারেনি। স্বর যথাসম্ভব নির্লিপ্ত রেখে বলল, তো আমি তাকে লেফট অ্যান্ড রাইট ঝেড়েছি। আমার বোনকে হিউমিলিয়েট করে সে পার পেয়ে যাবে? অসম্ভব। ভাস্কর বোস সে ধাতুতে গড়া নয়। ঝাড় খেয়ে রণজয় কেউ কেউ করছিল, আমার কাছে ক্ষমা চেয়েছে। ভাস্কর ঠোঁটে সিগারেট চাপলো। কিন্তু তোমারও তো কিছু দোষ আছে বুলু। ও যা কমপ্লেন করে গেল, তার 5% যদি সত্যি হয়। কি বলেছে? ও সেই রাহুলের কথাই বলছিল। কবে একাডেমিতে গেছো, কবে নন্দনে গেছো। তুই নাকি এখানে আসার পরও ছেলেটাকে নিয়ে তোর ফ্ল্যাটে গিয়েছিলি, ফাঁকা ফ্ল্যাটে দুজনে 1 ঘন্টা ছিলি।
তুই ওর কথা বিশ্বাস করলি দাদা? যাসনি তুই? অবশ্যই গিয়েছিলাম। টুকিটাকি কিছু জিনিসপত্র আনার ছিল। রাহুল আমাদের ফ্ল্যাটে ঢোকেও নি। তুই নিজে মুখে যা বলবি আমি তাই বিশ্বাস করব। ভাস্করের গলায় প্রচ্ছন্ন অবিশ্বাস। সিগারেট ধরিয়ে কাঠির আগুনটাকে দেখছে। ফুঁ দিয়ে নেবালো। ক্ষণিক আলোকিত মুখ, আবার অন্ধকার। সিগারেটে ঘন ঘন দু তিনটে টান দিয়ে ভাস্কর বলল, কিন্তু বুদ্ধিমতী মেয়ে হিসাবে তোমার কি কর্তব্য জানো? আদৌ এ ধরনের কথা না উঠতে দেওয়া। তুমি কি একথা অস্বীকার করতে পারো? রণজয় তোমাকে ভালোবাসে? হ্যাঁ, আমি মানি রণজয় একটু বেশি পজিটিভ। সেটা কখনো কখনো শিষ্টতা শালীনতার মাত্রা ছাড়ায়। তবু তোমাদের মধ্যে একটা যখন সম্পর্ক রয়েইছে, এবং সেটা কম দিনের নয়, 11 বছরের। 11 বছর খুব কম সময় নয় বুলু। মোর দ্যান আ ডিকেড। এখন তো পরস্পরের পছন্দ অপছন্দকে খানিকটা মূল্য দিতেই হবে। ভাস্বতী নীরব। বলতে গেলে অনেক কথা বলতে হয়। 11 বছর মানুষের সহ্য শক্তি পরীক্ষা করার জন্য অনেক দীর্ঘ সময়। এত দিনেও তার সহ্যের বাঁধ ভাঙবে না? এতটা জড় বস্তু সে হবে কি করে? রুচিতে, ভাবনায় সে আর রণজয় যে সম্পূর্ণ বিপরীত মেরুর মানুষ। সুন্দর ছবি দেখে আনন্দ পায় না রণজয়। ভালো নাটক দেখতে গেলে তার হাই ওঠে। সে তার শরতের বাজনা পিরিং পিরিং মনে হয়। সেলুলয়েডে মত্ত মারপিট না থাকলে সে সিনেমা দেখে না। গল্পের বই তার দু চক্ষের বিষ। এসব বুঝেও তো ভাস্বতী রণজয়ের সঙ্গে থেকেছে 11টা বছর। অফিস আড্ডা আর ওই নোংরা সন্দেহবাতিক, এটুকুই রণজয়ের ত্রিভুবন। সংসার আর চাকরির ঘানিতে ঘুরতে ঘুরতে এক চিলতে নীল আকাশ দেখতে চাওয়াটা কি ভাস্বতীর এতই অপরাধ? সমাজনীতি কি তাই বলে? ভাস্বতী এসব কোনো কথাতেই গেল না। স্পষ্ট গলায় জিজ্ঞাসা করলো, একটা সত্যি কথা বলতো দাদা, আমি এখানে থাকলে কি তোদের অসুবিধে হচ্ছে? একটু যেন অস্বস্তিতে পড়ল ভাস্কর। বুঝিবা নিজেরই আশ্বাসবাণী মনে পড়ে গেল। হালকা গলায় বলল, আমি কি সে কথা বলছি? তাছাড়া এটা তো তোরও বাড়ি। তুই এখানে থাকতে চাইলে আমার কি বলার আছে? ভাস্বতীর গলা ধরে এলো। তার বলতে ইচ্ছে করছিল, মেয়েদের কোথাও ঘর থাকে না রে দাদা। যা থাকে তা হলো আশ্রয়, বিয়ের আগেও পরেও। ছেড়ে যাওয়া আশ্রয়ে ফিরতে চাইলেই কি ফেরা যায়? কোথাও কোনো অধিকার ফলাতে গেলেই সংঘাত অনিবার্য। আজ যদি ভাস্বতী দাদাকে বলে, বাড়ির একতলাটা তো কোম্পানিকে ভাড়া দিয়ে রেখেছিস, ওদের নোটিশ দিয়ে উঠিয়ে দে, আমি একতলায় ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকি। দাদা কি ড্যাং ড্যাং করে নাচবে? বলবে না, কোন মুখে বাড়ির ভাগ চাইছিস বুলু? মনে রাখিস, তোর বিয়েতে 1.5 লাখ টাকা খরচা হয়েছিল। ভদ্রতা বসে না বললেও মনে মনে বলবে। ভাই বোনের সম্পর্কে সূক্ষ্ম চির ধরে যাবে একটা। ভাস্বতী খুব নিচু স্বরে বলল, আমাকে একটু ভাবতে দে দাদা। ভাবো না, টেক ইওর টাইম। তোরা তো আর জলে পড়ে নেই। মামার বাড়িতে থেকে কি বাচ্চারা মানুষ হয় না? অনেক হয়। আমার শুধু ভাবতে খারাপ লাগছে, তোকে হয়তো অনেক টিকা টিপ্পনি শুনতে হবে। বুঝিসই তো সবাই এসব ঘটনা সোজা চোখে দেখে না। বলতে বলতে গলা নামালো ভাস্কর। সিঁড়ির দিকেও এক ঝলক তাকিয়ে নিল। এই তো তোর বৌদি বলছিল, তার বাপের বাড়ির লোকেরা নানা রকম প্রশ্ন করছে। ফালতু কৌতূহল, কোনো অর্থ হয় না। তবু তোর বৌদির মানে লাগে। আমাকেও তো সেদিন পল্টুদা মোড়ে ধরলো তোর সম্পর্কে।
যাকগে ছাড়, লোকের মুখ আছে বলবে। তুই ভাব, তবে আমার মনে হয় রণজয়কে তুই আর একটা চান্স দিতেই পারিস। না হয় ওই ছেলেটার সঙ্গে মেশামেশি নাই করলি, তাহলে কি মিথ্যেটা সত্যি হয়ে যাবে না দাদা? কোনটা সত্যি কোনটা মিথ্যে কে তার হিসেব রাখে বলু? মানে মানে আমি বলতে চাইছি, ভাস্কর আমতা আমতা করছে, রণজয়ের সন্দেহটা ভুল হতে পারে, কিন্তু ঘটনাটা তো সত্যি। আই মিন, রণজয়ের মনের কাঁটাটা তো সত্যি। তুই সেটাকে এন্ডালজ করবি কেন? যে কোনো সেন্সেবল স্ত্রীর উচিত স্বামীর মনের কাঁটা উপড়ে ফেলা। উচিতটা শুধু স্ত্রীরই। স্বামীর কোনো দায় নেই, সে তার স্ত্রীকে বোঝার চেষ্টা করবে না? অবুঝ লোক তো থাকে বুলু, তাদের নিয়েও তো মেয়েরা ঘর করে। ছাড়তে হয়, একটু জমি ছাড়তে হয়। সেও তো কিছু কিছু বদ অভ্যেস ছাড়বে বলেছে। ড্রিঙ্ক করবে না, সংসারের দিকে মন দেবে। ওগুলো তো বাইরের অভ্যেস রে দাদা, ওসব মেনে নেওয়া যায়, মানিয়ে নেওয়া যায়। হয়তো অনেক অসুবিধা হয়, রাগ হয়, ঝগড়াঝাঁটি হয়, তবুও। কিন্তু ভেতরে গেড়ে বসা অবিশ্বাসটা বিয়ের 11 বছর পরেও, এ যে কি অপমান, তুই ফিল করতে পারবি না দাদা। স্বামী স্ত্রীর সম্পর্ক যে ভিতের ওপর দাঁড়িয়ে থাকে, সেটাই যদি নড়বড়ে হয়ে যায়। তুই বড় জেদি বুলু। ভাস্করের স্বর তেঁতো হয়ে গেল। কেটে কেটে বলল, তুই নিজেই 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নস, শুধু মধু একটা থার্ড পার্টির জন্য। সেই রাহুল ছেলেটাই বা কি? সে জানে তোদের সিচুয়েশন কি, তারপরও আমার ভালো লাগছে না বুলু। ভাস্বতীরও আর শুনতে ভালো লাগছিল না। ধীর পায়ে নেমে এলো। বুবলু মুনিয়া মেঝেতেই ঘুমিয়ে পড়েছে, মা খাটে চোখ বুজে শুয়ে। বৌদির ঘরে টিভি চলছে, মা ছেলে কোনো সিরিয়াল দেখছে বোধহয়। ছেলেকে টেনে তুলতে চেষ্টা করলো ভাস্বতী, উঠছে না। আলো নিভিয়ে নিজেই শুয়ে পড়লো মাটিতে, ছেলে মেয়ের মাঝখানে। এক হাতে বুবলুকে ছুঁয়ে আছে, অন্য হাতে মুনিয়াকে। বন্ধ চোখে হিমানির ডাক শুনতে পেল ভাস্বতী। ওখানে শুলি কেন বুলু, ওপরে আয়। না, এখানেই ভালো আছি। ভাস্বতী হাই তুলল। তোমার শরীর খারাপ, তুমি ঘুমো। হিমানি একটুক্ষণ চুপ, আবার গলা বাজছে। দাদার সঙ্গে কি কথা হলো? কিছু না, এমনি কথা। নীলু কি জামাইয়ের কাছে গিয়েছিল? না। ভাস্বতী আধা সত্যি বলে মাকে এড়ালো। দাদা যায়নি। যদি রাগ না করিস তো একটা কথা বলি, জামাইকে একবার ডাকবি এ বাড়িতে। তোকে থাকতে হবে না, আমি তার সঙ্গে একটু বুঝিয়ে দেখতাম। নিজেই ডেকে পাঠিও, দাদার কাছে ফোন নম্বর আছে। এই দেখো, তুই রাগ করলি। মেয়ে মানুষ হওয়ার বড় জ্বালা রে বুলু। যতই খারাপ লাগুক, গায়ে একটা তকমা লাগিয়ে রাখতেই হয়। এ সংসারে একা মেয়ে মানুষের বেঁচে থাকা বড় কঠিন। বর না থাকলেও কঠিন, বর থাকলে আরো বেশি কঠিন। সে তুই রোজগেরে মেয়েই হোস কি ছাই আমাদের মতো, এখনো এই সমাজটা বড় বেয়াক্কেলে রে। ভাস্বতী জবাব দিল না। হিমানির গলা আবার কাঁপছে। শুনছিস বুলু, তোর জন্য আমার বড় চিন্তা হয়। ছেলেরা যত অপরাধী করুক, লোকে তা চিরকাল মনে রাখে না। যেটুকু মনে রাখে তা হলো মেয়েটা বরের ঘর করতে পারলো না। আরো মুশকিল কি জানিস?
স্বামী ছাড়লেই মেয়েরা একদম বেওয়ারিশ, সবাই লুভিষ্টি চোখে দেখে, শেয়াল কুকুরে ছেঁকে ধরে। হিমানির স্বরে ঘর আরো অন্ধকার হয়ে যাচ্ছে। গাঢ় তমসা লক্ষ মুখ বর্ষা হয়ে বিঁধছিল ভাস্বতীর দু চোখের পাতায়। কাঁদতে চাইছিল ভাস্বতী, চোখ শুকনো খড়খড়ে, মরুভূমির মতো। বর্ষা এলো, চলেও গেল। এবার তেমন বৃষ্টি হলো না। আকাশ মাঝে মাঝেই ঘন ঘোর সাজে সেজে ওঠে, কিন্তু 1-2 ঘন্টা টিপ টিপ করেই কোথায় যেন চলে যায় বাদুলে মেঘেরা। কলকাতা শহরে এবার একদিনও জল জমলো না। ভাবা যায়। বুবলু মুনিয়ার ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেছে। রণজয় এখন মাঝে মাঝেই তাদের স্কুলে আসে। মুখ তার সর্বদাই বিরস। ভাস্বতীর সঙ্গে নিতান্ত দায় না পড়লে কথা বলে না। যেটুকুও বলে কাটা কাটা, প্রাণহীন, যেন খুব অপছন্দের ও কোনো আধা পরিচিতের সঙ্গে জোর করে কথা বলছে। বুবলু মুনিয়ার সামনে দৃশ্যটা যথেষ্ট দৃষ্টিকটু। ভাস্বতী চায় না তাদের সম্পর্কের ছায়া ছেলে মেয়ের ওপর পড়ুক, অন্তত সরাসরি। কিন্তু রণজয়ের তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। ভাস্বতীকে প্রতি পলে অপমান করাই যেন তার জীবনের একমাত্র ব্রত। কদিন দেখে ভাস্বতী পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিয়েছে। প্রায়শই সঙ্গে নিয়ে আসে রাহুলকে। যতক্ষণ ছেলেমেয়ের সামনে রণজয় দুঃখী বাবার অভিনয় করে, ততক্ষণ 10 পা তফাতে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে গল্প করে ভাস্বতী। স্পষ্ট টের পায় রণজয় জ্বলছে। জ্বলুক, এই জ্বলনই তার পাওনা। রাহুল প্রথম প্রথম রণজয়ের সামনে কাঁটা হয়ে থাকতো। কোন পুরুষই বা নারীর হাতে ক্রীড়নক হতে চায়, হোক না সে তার ছোট ভাইয়ের মতো। ক্রমে তারও বুঝি সয়ে গেল অনেকটা। বুঝি বা এক পুরুষ ঈশ্বর আগুনে পুড়ছে, এ দেখে অন্য পুরুষের অহং তৃপ্ত হয়, হোক না সে ছোট ভাইয়ের মতো। বুবলু মুনিয়ার রেজাল্ট বেরোনোর দিন আচমকা এক প্রস্তাব আনলো রণজয়। ঝিরঝির বৃষ্টি পড়ছিল সেদিন। বুবলু মুনিয়ার স্কুলের গেটে প্রকাণ্ড এক পিপুল গাছ, তার নিচে ছাতা মাথায় দাঁড়িয়েছিল ভাস্বতী। রাহুল সেদিন আসেনি। দারোয়ানের সামনে দাঁড়ানো ছেলে মেয়ের হাতে দুটো প্যাটিস ধরিয়ে দিয়ে ভাস্বতীর সামনে এসে দাঁড়ালো রণজয়। বিনা ভূমিকায় বলে উঠল, আমি বুবলু মুনিয়াকে নিয়ে যেতে চাই। ভাস্বতীর মাথায় বাজ পড়ল। সে কি, তা কি করে হয়? আমার ছেলে মেয়েকে আমি নিয়ে যাব, তাতে ভাবাভাবির কি আছে? ভাস্বতী একটু কুঁকড়ে গেল। অধিকার তো রণজয়ের আছেই। ছেলে মেয়েকে সরিয়ে নিয়ে তাকে জব্দ করতে চায় রণজয়। তা কিছুতেই হতে দেবে না ভাস্বতী। দরকার হলে চেঁচামেচি করবে, সিন ক্রিয়েট করবে। রণজয়ের ঠোঁটে বাঁকা হাসি। বুবলু মুনিয়াই কিন্তু আমার কাছে যেতে চায়, কারণ সম্ভবত আমি ওদের বাবা, অন্তত ওরা তাই জানে। কি ভাষা! রাগে গলা দিয়ে স্বর ফুটল না ভাস্বতীর। ছেলে মেয়ে নিয়ে রণজয় চলে গেল। ভাস্বতী স্তব্ধ, স্তম্ভিত। বুক ফেটে যাচ্ছে, চোখ ভেসে যায় বারবার। বুবলু মুনিয়া নাচতে নাচতে চলে গেল। বাবার উপর এত টান, ভাস্বতীর দিকে ফিরেও তাকালো না। সারাটা রাত ভাস্বতী দু চোখের পাতা এক করতে পারল না। বাড়িতে কারুর একটুও কষ্ট হলো না ভাস্বতীর জন্য? দাদার না, বৌদির না, মা যে মা তারও নয়। ভাস্বতীর বিধ্বস্ত রূপ দেখেও সবাই খোয়াবে মশগুল। বরফ নাকি এবার গলছে। মাথা মুড়িয়ে ভাস্বতীকে তবে ফিরতেই হবে ওই একগুঁয়ে বেতমিজ লোকটার কাছে। হেরে গেল ভাস্বতী। পরদিন অফিসে এসেও কাজে মন বসাতে পারছিল না ভাস্বতী। বাঁধা গতের চিঠি, তাই টাইপ করতে করতেই ভুল হচ্ছে বারবার। খিদে তেষ্টা চলে গেছে। কি করবে ভাবছে অবিরাম। স্কুলে গিয়ে ছিনিয়ে আনবে বাচ্চাদের,
যদি ওখানে একটা ঝগড়াঝাঁটি চেঁচামেচি হয়, বুবলু মুনিয়াকে নিয়ে সবাই হাসাহাসি করবে না? করুক গে, ওদের ছেড়ে থাকা ভাস্বতীর পক্ষে অসম্ভব। কিন্তু ওরা যদি না আসে, যদি রণজয় ওদের স্কুল ছাড়িয়ে দেয়, পাড়ায় রণজয়ের বিস্তর প্রতিপত্তি। যদি ওখানকার ওই উঁচা স্কুলটায় ছেলে মেয়েকে ভর্তি করে দেয়, নিশ্চয়ই তাই করবে। বিনা মতলবে কি রণজয় ওদের নিয়ে গেছে? ভাবতেই শরীর হিম, হাত পা অবশ, হাঁটু শিথিল। রণজয়ের হাতে ওদের ছেড়ে দেওয়াটা কি মূর্খামি না হয়ে গেছে। রণজয় শাসিয়েছিল তাকে পথে বসাবে, সত্যিই বসালো। এখন কি করবে ভাস্বতী? টিফিনের পর টাইপরাইটারে মাথা রেখে বসে আছে ভাস্বতী। কে যেন ডাকলো। ভাস্বতী চোখ তুলল। অ্যাকাউন্ট্যান্ট রমেশ। মিসেস মিত্র, আপনার ফোন। শরীর টেনে উঠল ভাস্বতী। কে? আপনার হাজব্যান্ড। শব্দ দুটো যেন একটু বেশি চেঁচিয়ে বলল রমেশ, যেন ঘোষণা করলো। নাকি এ ভাস্বতীরই মনের ভুল? তার কান আজকাল বেশি তীক্ষ্ণ হয়ে থাকে। রণজয় আর ভাস্বতীর মধ্যে যে 5 পয়সার চলছে, তা এখন অফিসে বেশ ঘূর্ণায়মান রটনা। কত যে প্রশ্ন সকলের, কত আলটপকা সহানুভূতি। টিটকিরিও আছে। মুখর অসীমা তো একদিন বলেই ফেললো, বরের সঙ্গে বুঝি সিনেমা যাও না ভাস্বতী দি? অনেকেই বক্র চোখে দেখছে। ভাস্বতী দিকপাত করলো না, ফোন তুললো। হ্যালো, ছেলে মেয়েকে ছেড়ে থাকতে কেমন লাগছে? ভাস্বতীর হৃৎপিণ্ড থেমে আছে। রাহুলকে ছেড়ে থাকার থেকেও বেশি কষ্ট হচ্ছে। ভাস্বতী রিসিভার মুঠোয় চেপে ধরল। বুবলু মুনিয়াকে স্কুল থেকে নিয়ে যেও, আমি আর যাব না। ভাস্বতীর বুক খালি করে অনেকটা বাতাস বেরিয়ে গেল। চুপ মেরে আছো কেন? মনে রেখো, আমার ছেলে মেয়েকে আমি যখন খুশি তোমার কাছ থেকে নিয়ে যেতে পারি। ভাস্বতী মনে মনে বলল, দেখা যাবে। রণজয় কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে আছে। কিছুক্ষণ একটা নীরব তরঙ্গ খেলে বেড়ালো টেলিফোনে। তারপর শব্দ হয়ে আবার আঘাত হানলো ভাস্বতীর কানের পর্দায়। আমার অফারটা কিন্তু এখনো ওপেন আছে, ফিরে এসো অ্যান্ড লিভ রাহুল। ভাস্বতী টেলিফোন কেটে দিল। ভাস্করদের পাড়ায় সম্প্রতি এক অফিস খুলেছে, বাস স্ট্যান্ডের কাছেই। ঠিক অফিস নয়, দোকানও বলা যায়। 2 তরুণ চালায় অফিস কাম দোকানটা। এদের ব্যবসাটা ভারী অদ্ভুত। এরা সব কাজের কাজই। টেলিফোন বিল, ইলেকট্রিক বিল জমা দেওয়া থেকে প্লেনের টিকিট কেটে দেওয়া, সেকেন্ড হ্যান্ড মোটর গাড়ি থেকে 6th হ্যান্ড সেলাই কলের সুলুক সন্ধান, গৃহশিক্ষক অথবা গৃহভিত্ত সাপ্লাই, পাত্রপাত্রী, সেলসম্যান, সেলস গার্ল, জমি বাড়ি, ফ্ল্যাট, কি না জোগাড় করে দিতে পারে। নামটাও ভারী সুন্দর, ম্যাজিক ল্যাম্প। আলাদিনের সেই আশ্চর্য জিনটাকে এরা বোধহয় পুষে রেখেছে। দোকান কাম অফিসটি ভারী সুসজ্জিত। কাঁচের ঘর, ফাইবার গ্লাসের চেয়ার, আলো ঠিকরানো সানমাইকা বসানো টেবিল, ঝকঝকে সাইনবোর্ড। যেতে আসতে রোজই সাইনবোর্ডটা চোখ টানে ভাস্বতীর। অমনি একটা করে দীর্ঘশ্বাস ঝরে পড়ে অজান্তেই। হায় রে, ভাস্বতীর যদি একটা ম্যাজিক ল্যাম্প থাকতো। পুজোর ছুটি পড়া পর্যন্ত প্রতি সপ্তাহে নিয়ম করে একদিন বুবলু মুনিয়াকে বাড়ি নিয়ে গেছে রণজয়। দুটো কচি কচি ছেলে মেয়ের মগজ ধোলাই করেছে। ফিরে এসে মুহ্যমান বসে থাকতো ভাই বোন। ধুকপুক বুকে ভাস্বতী ভাবতো, এই বুঝি রণজয়ের দিকে ওরা আরো এক পা সরে গেল। আশ্চর্য, ভাস্বতীর বাপের বাড়ির লোকেরাও ওভাবে ছেলে মেয়ে দুটোকে টানা হেঁচড়া করাতে বিন্দু মাত্র অখুশি নয়। দাদা, মা, বৌদি
কেউ না, উল্টে তারা তাতায়। কেন যাবি না? নিশ্চয়ই যাবি, ওটা তোদেরও বাড়ি। আহারে, ছেলে মেয়ে কাছে না থাকলে বাবার প্রাণ পুড়বে না? সবাই পরোক্ষে ভাস্বতীকে ঠেস দেওয়া। ম্যাজিক ল্যাম্প হয়তো বদল ঘটাতে পারত দৃশ্যটা। রণজয় প্রতি পদে ভাস্বতীকে হেয় করে চলেছে। মহালয়ার পরদিন বুবলু মুনিয়ার স্কুলে ইয়া বড় এক প্যাকেট নিয়ে এলো রণজয়। কি না, ছেলে মেয়ের পুজোর জামা কাপড়। খুলে খুলে দেখাচ্ছে। বুবলু, এই জিন্সটা পছন্দ হয়? 350 পড়লো। মুনিয়া, ফ্রকটায় হাত বুলিয়ে দেখ, কি নরম না? ইটালিয়ান সিল্ক, 550। এসি মার্কেটের জিনিস তো, ওখানে আবার লেস কস্টলি কিছু পাওয়া যায় না। কাকে শোনাচ্ছিল রণজয়? ছেলে মেয়েকে না ছেলে মেয়ের মাকে? খুশিতে চকচক করছে বুবলু মুনিয়ার চোখ। বাবার কেনা জামা কাপড়ই তাদের বেশি প্রিয়। ফিরেই দিদাকে দেখাচ্ছে, মামা মামিকে দেখাচ্ছে, আর তারা গলে গলে পড়ছে। অথচ বোনাসের সর্বস্ব ঢেলে ছেলে মেয়ের জন্য পুজোর সওদা করেছিল ভাস্বতী। মা, দাদা, বৌদি, পিকলু কাউকেই সাধ্যমতো দিতে কার্পণ্য করেনি। এবং শেষে নিজের জন্য একটা পেটিকেট কেনারও পয়সা ছিল না। ম্যাজিক ল্যাম্প থাকলে হয়তো বুবলু মুনিয়া মার বুকের কষ্টটা অনুভব করতে পারত। রণজয় হুকুম ছুড়ে দিল, অষ্টমীর দিন বিকেলবেলা ছেলে মেয়েকে আমার ফ্ল্যাটে দিয়ে যাবে। ওদের ঘুরিয়ে টুরিয়ে রাত 10টায় ছেড়ে দেব, এসে নিয়ে যাবে। ভাস্বতী দাঁতে দাঁত চেপেছিল, পণ করেছিল যাবে না, উপেক্ষা করবে রণজয়কে। কিন্তু বুবলু মুনিয়ার ছটফটানি দেখে সে প্রতিজ্ঞাও। ছেলে মেয়েকে যাদবপুরে পৌঁছে দিয়ে পুজোর সন্ধ্যেটা শিখাদের টালিগঞ্জের ফ্ল্যাটে গিয়ে শুকনো মুখে বসে রইল ভাস্বতী। আর ফেরার পথে অবিরাম শুনতে লাগলো, বাবা আজ বিরিয়ানি খাইয়েছে মা, বাবা আজ আইসক্রিম খাইয়েছে মা। এমন ঢেঁটা লোক বিজয়াতে ভাস্বতীর মাকে প্রণাম পর্যন্ত করতে এলো না। অবশ্য মা দাদার তাতেও আত্মসম্মানে লাগে না, জামাইয়ের তরফদারি করেই চলেছে। মা তো মুখের ওপর বলে দিল, মেয়ে যা ব্যবহারটা করেছে, জামাই আসে কোন মুখে? ঘট ঘট ঘাড় নাড়ল দাদা। ঠিক ঠিক, বুলুটা আমাদের বড় বেশি জেদি, ওর কপালে এখনো অনেক দুঃখ আছে। নিজস্ব ম্যাজিক ল্যাম্প থাকলে এসব কথা কি সহ্য করতে হতো ভাস্বতীকে? জিনটা কি ভাস্বতীর হয়ে ওদের দু কথা শুনিয়ে দিত না? রণজয়ের ওপর প্রতিশোধ নিতে ছেড়ে দিত? ভাবলেই আর একটা দীর্ঘশ্বাস পড়ে ভাস্বতীর। ম্যাজিক ল্যাম্প তার কিছুই উপকার করতে পারে না। সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণই যোগাতে পারে না ম্যাজিক ল্যাম্প। মানুষে মানুষের সম্পর্ক, হৃদয়, অনুভূতি এসব তার এখতিয়ারে পড়ে না। ওই ঝকঝকে সাইনবোর্ড ঝোলানো ম্যাজিক ল্যাম্প তার কোনো কাজে লাগবে না। তবু একদিন ওই ম্যাজিক ল্যাম্পের অফিসে ঢুকতে হলো ভাস্বতীকে। বাড়ি ফেরার পথে সন্ধেবেলা। বুবলু মুনিয়ার স্কুল খুলতে এখন হপ্তাখানেক বাকি। বুবলুর জন্যই তার আশা। ফার্স্ট টার্মে বুবলু অঙ্কে ভালো করেনি, খুব সহজ সহজ অঙ্ক ভুল করেছে পরীক্ষায়। সেকেন্ড টার্ম এসে গেল, দাদা তো বুবলুর প্রোগ্রেস রিপোর্ট দেখেও খুব একটা রা করলো না। বুবলুকে নিয়ে সে যে ভাবিত হতে রাজি নয়, এ তো স্পষ্টই বোঝা যায়। ভাস্বতীর সঙ্গে কেমন যেন এক উদাসীন দূরত্ব তৈরি হয়ে গেছে তার। কাচের দরজা খুলে ঢুকতেই ভেতরের ছেলেটি কেতাবি অভ্যর্থনা জানালো, আসুন দিদি, বলুন, হাউ আই ক্যান হেল্প ইউ? আমি একটা টিউটর, মানে অঙ্কের। ওই তো বোর্ডে আমাদের টিউটরদের অ্যাড দেওয়া রয়েছে, আপনি দেখে নিন। না না, ঠিক ওই রকম নয়, আমার ছেলে গিয়ে পড়বে, সেজন্য কোচিং ক্লাস আছে, তারও বিজ্ঞাপন আছে আমাদের। আমার ছেলে খুব ছোট,
ক্লাস 3। ও, চটপটে তরুণ যেন ভাস্বতীর সমস্যা বুঝে গেল। বসুন দিদি। বসতে বসতে ভাস্বতী দেখলো পাশে একটা টুলে খোঁচা খোঁচা দাড়ি, উস্কো খুস্কো চুল এক প্রৌঢ়, তার দিকে তাকিয়ে এক দৃষ্টে। ভাস্বতী চোখ সরিয়ে সপ্রতিভ মুখে বলল, আমাদের বাড়িতে স্পেস প্রবলেম, অসুবিধা আছে, তাই চাই ছেলে মাস্টারমশাইয়ের কাছে গিয়ে পড়ুক। আজকাল তো বাড়িতে সবাই গ্রুপে পড়ায় দিদি, থ্রিয়ের তো এক্ষুনি কেউ নেই। এক সেকেন্ড দিদি, আমি একটু খাতাটা দেখে নি। ভাস্বতী ঈষৎ শিথিল হলো। এদিক ওদিক চোখ ঘোরাচ্ছে, সবুজ ভেলভেট লাগানো বোর্ডে ঝুলন্ত বিজ্ঞাপনগুলো দেখছে। আলগাভাবে বলল, আপনাদের এখানে সিস্টেমটা কি? খাতার পাতায় চোখ রেখেই যুবকটি বলল, কিসের দিদি? এই সব টিউটার ফিউটার পাওয়ার। আপনাদের একটা চার্জ নিশ্চয়ই দিতে হবে। সামান্যই দিদি, 20 টাকা এনরোলমেন্ট ফি। ওটা জমা দিলে আমরা আপনাকে টিউটারের নাম ঠিকানা দিয়ে দেব, আপনি কন্ট্যাক্ট করে নেবেন। চাইলে টিউটারও আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। তখন তাহলে আপনি কখন অ্যাভেলেবেল তার স্পেসিফিক টাইম নোট করে দিয়ে যেতে হবে। ও, কিন্তু সেই টিউটারকে যদি আমার পছন্দ না হয়, তাহলে নেক্সট আরেকজনকে পাঠাবো। তখন কিন্তু আপনাকে প্রতিজনের জন্য 10 টাকা করে দিতে হবে। বাহ, মজাদার সিস্টেম তো। ভাস্বতী অল্প হাসলো। তা আপনাদের হাতে এখন আমার রিকোয়ারমেন্ট মতো টিচার আছে? জাস্ট নাও নেই, তবে 2-1 দিনের মধ্যেই। ছেলেটি খাতা বন্ধ করলো। আপনি নাম ঠিকানা দিয়ে এনরোল করে যান না দিদি, আমি আপনার বাড়িতে খবর পাঠাবো। না না, তার দরকার নেই, ভাস্বতী তড়িঘড়ি বলে উঠল। আমি নিজেই খবর নিয়ে যাব। বলতে বলতে ব্যাগ থেকে দুটো 10 টাকার নোট বার করে টেবিলে রেখেছে। কি যেন হঠাৎ মনে পড়ল। ভেলভেটের বোর্ডে চোখ বুলিয়ে বলল, আচ্ছা, বাড়ি ভাড়ার খবর নেওয়ার সিস্টেমটা আপনাদের কি? ওই একই, ফার্স্ট বাড়ি 20, তারপর থেকে 10। আমাদের লোক গিয়ে দেখিয়ে আনবে। আর বাড়ি সেটেল হয়ে গেলে 2 মাসের ভাড়া আমাদের ব্রোকারেজ দিতে হবে। ও বাবা, সে তো অনেক। এরকমই তো রেট চলছে দিদি। আপনার দরকার? কিরকম দরকার? 2 রুম ডাইনিং, 3 রুম ডাইনিং? ভাস্বতী 1 সেকেন্ড চিন্তা করে নিল। 1 রুম হলেই চলবে, একটু খাবার জায়গা থাকবে, রান্নাঘর বাথরুম, তবে অল সেপারেট। তাও আছে, টাকা দিয়ে নাম লিখিয়ে যান। ভাস্বতী ঘাড় নাড়ল। না, আজ থাক, এমনি জিজ্ঞেস করছিলাম। তাহলে টিউটারের ব্যাপারটা পরশুদিন এসে খোঁজ নিয়ে যাব। আমার নভেম্বর থেকে পেলেই ভালো হয়। দেখছি দিদি, যত তাড়াতাড়ি পারি। যুবকটি রসিদ কেটে হাতে ধরিয়ে দিল। উঠে পড়ল ভাস্বতী। রাস্তায় বেরিয়ে মন্থর পায়ে হাঁটছিল ভাস্বতী। ছেলে মেয়ে দুটো কি করছে সারাদিন কে জানে। গোটা ছুটি তো হুড়ুদ্দুম করে কাটালো। মুনিয়াও 2 দাদার পিছন পিছন ঘুরে ভারী চঞ্চল হয়েছে আজকাল। কাল লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁটু ছড়ে গেছিল। দিদি শুনছেন? ঘুরে তাকালো ভাস্বতী। ম্যাজিক ল্যাম্পে বসে থাকা বুড়ো মতো লোকটা। আমায় কিছু বলছেন? হ্যাঁ দিদি, আপনি কি সত্যিই বাড়ি খুঁজছেন? কেন? না, বলছিলেন তো ওখানে। আমার হাতে একটা বাড়ি আছে, দেখানোর জন্য পয়সা লাগবে না, দালালি 1 মাসের। আপনি যা চাইছেন তেমনটিই আছে। নিখুঁত 1 রুম অল সেপারেট ফ্ল্যাট, ভাড়াও কম। বলছে 1200,
আমি ওটা 1000 করিয়ে দেব। ভাস্বতী ভুরু কুঁচকলো। আপনি ম্যাজিক ল্যাম্পের কর্মচারী নন? ধুস, ওদের বাড়ির খবর এনে দিই, আর ও বেটারা কমিশন খায়। মাঝখান থেকে আমাদের বিজনেস দালালির মাত্র 4 আনা দেয়। যাবেন দিদি? কাছেই, এই সিমলাই পাড়া লেনে। ভাস্বতী কথাগুলোকে নিয়ে মাথায় নাড়াচাড়া করলো একটু। 1000 খানেকের মধ্যে ঘর পেয়ে গেলে মন্দ হয় না। দাদা বৌদির বিরক্তি থেকে মুক্তি পাওয়া যায়। সংসার চালাতে কষ্ট হবে, তবুও অনেক স্বস্তি থাকবে মনে। মুখে হয়তো দাদা না না, এর কি দরকার ছিল বলবে, কিন্তু মনে মনে কি খুশি হবে না? তাছাড়া দেখলেই তো আর সত্যি এক্ষুনি নিতে হচ্ছে না। ঘড়ি দেখলো ভাস্বতী। চলুন। 2 নম্বর বাস টার্মিনাসের উল্টো দিকে রাস্তা। মোড়টা ভিড় হয়ে থাকে সর্বক্ষণ। কাটিয়ে কাটিয়ে এগোচ্ছে লোকটা, কথার কামাই নেই। আপনাদের কজনের ফ্যামিলি দিদি? 3 জন। আপনারা স্বামী স্ত্রী আর ছেলে? ভাস্বতী সামান্য বিরক্ত হলো। তা জেনে আপনার কি দরকার? তা নয়, বাড়িওয়ালা ছোট ফ্যামিলি আনতে বলেছিল কি না? 3 জনের ফ্যামিলি ছোট নয়? ছোটই তো, এর চেয়ে কম কি হয়? বাড়িওয়ালাদের সব কিছুতেই বাড়াবাড়ি দিদি। ছোট ফ্যামিলি হবে, 2 বছর পর বাড়ি ছেড়ে দিতে হবে। তবে এই বাড়িওয়ালার একটা দিক ভালো, সেলামি অ্যাডভান্স নেবে না, শুধু 6 মাসের সিকিউরিটি ডিপোজিট। তার মানে অফিস থেকে একটা পিএফ লোন তুলতে হবে, মাসে মাসে 100 তো কাটবেই। নতুন সংসার করতে গেলেও খরচা আছে। খাট বিছানা আলমারি চেয়ার টেবিল হাঁড়ি কড়া খুন্তি। সহসা ভাস্বতীর মন ব্যথায় ছেয়ে গেল। ভবানীপুর থেকে আলাদা হয়ে আসার পর সংসারটাকে একটু একটু করে সাজিয়েছিল। নিজের পছন্দও বটে, অনেকটা নিজের পয়সাতেও বটে। রণজয় সব ভেঙে দিল। অভিমান করে সব রণজয়ের হাতে তুলে দেওয়া কি মূর্খামি হবে? দুজনেই যখন গড়েছে, দুজনেরই সমান সমান ভাগ থাকা উচিত। বুবলু মুনিয়া খাট বিছানা আলমারি অন্তত রণজয় দিয়ে দিক। দেবে কি? ডান দিকে এক সরু মতন গলিতে সুরুত করে ঢুকে পড়েছে লোকটা। একটা পুরনো দোতলা বাড়ির দরজায় দাঁড়ালো, জোর জোর কড়া নাড়ছে। এক স্থূলকায় টাক মাথা ভদ্রলোক দরজা খুলেছে। থ্যাতলা না বাতাবি লেবুর মতো মুখ। দালাল লোকটা হাত কচকালো। ইনি ঘর দেখতে এসেছেন স্যার? ও, লোকটা দরজা আগলে দাঁড়িয়ে আছে, নড়ছে না। অপাঙ্গে জরিপ করলো ভাস্বতীকে। আপনি দেখবেন? হুম। ভাস্বতী মৃদু মাথা দোলালো। কে কে থাকবেন? আমি, আমার এক ছেলে, এক মেয়ে। লোকটার চোখ দুটো একবার দালালের দিক থেকে ঘুরে গেল। আপনার স্বামী থাকবেন না? না। বাইরে চাকরি করেন বুঝি? লোকটার প্রশ্ন করার ভঙ্গি ভালো লাগছিল না ভাস্বতীর। বিরস মুখে বলল, আপনি তো আমাকে বাড়ি ভাড়া দেবেন, স্বামী কোথায় জেনে লাভ কি? আমি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করি, মানে একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং এ। স্বাধীন মহিলা? কেন, স্বাধীন মহিলাকে আপনারা বাড়ি ভাড়া দেন না? লোকটা উত্তর দেওয়ারই প্রয়োজন মনে করলো না। দালালের দিকে কটকট করে তাকালো। তোমার আক্কেলটা কি বলতো? কোনো খবর না দিয়ে ভদ্রলোকের বাড়িতে উল্টো পাল্টা যাকে তাকে নিয়ে চলে আসছো। আমি ছোট ফ্যামিলি বলেছি, তা বলে এরকম একলা মেয়ে ছেলের কথা বলিনি। যত সব। মুখের ওপর দরজা বন্ধ করে দিল লোকটা।
কয়েক মুহূর্তের জন্য ভাস্বতী নিথর, কান মাথা জ্বলে উঠল অপমানে। ছেলে মেয়ে নিয়ে থাকবে ভাস্বতী, তবু সে একলা মেয়ে ছেলে। লোকটা কি বিশ্রী একটা ইঙ্গিত করলো। দালালটা কি যেন বলতে যাচ্ছিল, হন হন করে হাঁটা শুরু করেছে ভাস্বতী। লোকটা প্রায় দৌড়ে এসে ধরল। দিদি শুনুন, ঘোষবাবুর কথা কিছু মনে করবেন না, আমি আপনাকে ভালো বাড়ি দেখে দেব। আপনার হাজবেন্ড সঙ্গে থাকবেন না বলার দরকার কি? বলবেন বাইরে চাকরি করে, মাঝে মাঝে আসবে। ও দিদি শুনুন না। ভাস্বতী তীব্র দৃষ্টিতে লোকটার দিকে তাকালো, গতি বাড়িয়েছে হাঁটার। হঠাৎই কদিন ধরে ভাস্বতীর অফিস জুড়ে খুব শোরগোল। ভুবনেশ্বরে ভাস্বতীদের নতুন ডিভিশন খুলেছে। এখান থেকে নাকি অনেককেই ধরে ধরে বদলি করা হবে, তাই নিয়ে উত্তেজনা। কার কার কপাল পুড়ছে তা নিয়ে গবেষণা চলছে জোর। শিখা এসে বলে গেল, মেয়েদের কোনো চিন্তা নেই। খোদ জিএম নাকি বলেছেন, মেয়েরা না চাইলে কলকাতা থেকে তাদের অন্তত পাঠানো হবে না কোথাও। ছেলেরা এই নিয়ে টিকা টিপ্পনি কাটলো অনেক। শিখার সংবাদটায় ভাস্বতী খুব খুশি হতে পারল না। বাইরে চলে যেতে পারলে বেশ হতো, নিজের মতো করে ছেলে মেয়ে নিয়ে থাকা যেত। রণজয়ের উৎপাত আর সহ্য করতে হতো না। রণজয় কি ভাববে? ভাস্বতী ভয় পেয়ে পালালো। এমন সব ৭-৫ চিন্তার মাঝে রাহুল এসেছে অফিসে। মুখটা যেন একটু শুকনো শুকনো, গম্ভীর। ভাস্বতী হেসে বলল, কি ব্যাপার, তোমার দেখা নেই কেন? সেই মাসের ১ তারিখে একদিন মুখ দেখিয়ে চলে গেলে। অসুখ টসুখ করেছে নাকি? না, এমনি। রাহুলকে তেমন সপ্রতিভ দেখালো না। তবে নাটক? না, তাও না। তুমি একটু নিচে আসবে? কেন? এসো না, কথা আছে। রাহুলের স্বর যেন কেমন অন্যরকম। চোখও ঠিক স্বাভাবিক নয়, একটু অন্যমনস্ক। ভাস্বতীর সামান্য খটকা লাগলো। ব্যাগ কাঁধে নেমে এলো রাহুলের পিছু পিছু। একতলার ক্যান্টিনে এসে খানিকটা স্বচ্ছন্দ হয়েছে রাহুল। কথা বলছে এতাল বেতাল। নাটকের মহলা বন্ধ এখন। অন্য একটা গ্রুপ বড় রোল করার জন্য তাকে ডাকছে। কোনো বন্ধুর এক্সিবিশনে 4টে স্কাল্পচার বিক্রি হলো, এই সব। এই কথা বলতে ডেকেছে রাহুল? মনে হয় না। কথা বলছে রাহুল, তবু যেন উন্মন বারবার। বিস্বাদ চায়ে চুমুক দিয়ে ভাস্বতী বলল, আজে বাজে কথা ছাড়ো, কাজের কথা বলো। বলছি, তারা কিসের? রাহুল ধীরে সুস্থে একটা সিগারেট ধরালো। তোমাদের অফিসে তো কেউ 2:30টার আগে টিফিন সেরে ঢোকে না। ভাস্বতী অপ্রসন্ন মুখে চারদিকে তাকালো। একটা বিশ্রী ভন ভন শব্দ ঘুরছে ঘরটায়। ভালো লাগছে না একটুও। মাথায় এত চিন্তা। পরশু দাদা কি তুচ্ছ বিষয় নিয়ে বাড়ির তুলকালাম করলো। বাজার এনে রান্নাঘরে রেখেছিল দাদা। ঘটনাচক্রে ভাস্বতীও তখন রান্নাঘরে। বুবলু মুনিয়ার টিফিন তৈরি করছে। হতভাগা এক বেড়াল এসে 2 টুকরো মাছ মুখে করে নিয়ে চলে গেল। দাদা রেগে কাঁই। ভাস্বতীকে সরাসরি কিছু না বলে বৌদির ওপর চোটপাট করলো খুব। জানোই তো বুলু নিজেকে আর নিজের ছেলে মেয়ে ছাড়া দুনিয়ার কিছু চেনে না। তুমি একটু নজর রাখতে পারো না? বউকে মেরে বোনকে শেখানো। ভাস্বতী তাও ঠান্ডা মাথায় বলেছিল, আমার ছেলে মেয়ে তো মাছ খেতে চায় না, ওদের আজ নয় নাই দিলে। শুনে দাদা রণমূর্তি, তুই আমাকে ইনসাল্ট করছিস বলু? এরপর বলবি 2 পিস মাছের দাম দিয়ে দিচ্ছি। কি কথা আর কি অর্থ? তাও যদি সত্যি মুফতে থাকতো ভাস্বতী।
মাস গেলে 1000টি করে টাকা দেয়। লাগবে না করে হাত পেতে নিয়ে নেয় দাদা। মাছ নিয়ে কুরুক্ষেত্রটা যে বাহানা, তা কি ভাস্বতী বোঝে না? রাহুল গাঁজাতুর মতো টান দিল সিগারেটে। আমি একটা কথা ভাবছিলাম ভাস্বতীদি, যদি আমাকে ভুল না বোঝো তো বলতে পারি। কেন? কি এমন কথা? বলছিলাম। রাহুল চারপাশ একবার দেখে নিয়ে গলা নামালো। আমি কি একবার রণদার সঙ্গে বসবো? না মানে, আফটার অল আমি তো ঝামেলার মূল। কে বলল? আমি কি বাচ্চা ছেলে ভাস্বতীদি? সব বুঝি। বুবলু মুনিয়া স্কুলে আমাকে দেখলে রণদার চোয়াল শক্ত হয়ে যায়। কথা বলতে গেলে নিম পাতা খাওয়া মুখ করে থাকে। রাহুলের মুখে সব জানতা হাসির রেখা। তোমার অফিসও আমার অচেনা নয় ভাস্বতীদি। সেখান থেকেও 2-4টে কমেন্ট আমার কানে এসেছে। ভাস্বতী চোখ নামালো। আগে তো এসব কথা বলনি। ভাবি বলবো, বলা হয় না। যাকগে, বলো বসবো? আমি হয়তো তোমাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা মিটিয়ে দিতে পারি। কি উপায়ে? বলবে ভাস্বতীদি আমার দিদির মতো, মায়ের পেটের দিদির থেকেও আপন। বিশ্বাস করুন, আমাদের মধ্যে কোনো গুপ্ত সম্পর্ক নেই। নিজের দিদি বিদেশ চলে গেছে বলেই। ভাস্বতী স্বরে শ্লেষ ঝরছে। রাহুল মাথা ঝাঁকালো। দূর, ওসব কথা বলবো কেন? তাহলে বলবো আমি আর কখনো ভাস্বতীদের সঙ্গে দেখাই করব না। বলবো আপনারা সুখে ঘরকন্যা করুন, আমায় টাটা করে দিন। মিথ্যে বলবে? মিথ্যে কেন, সত্যিই বলবো। রাহুলের স্বর হঠাৎ ভারী হয়ে গেল। এই বিশ্রী ঘটনার এবার ইতি হওয়া দরকার। আমাদের জন্য তোমাদের সংসার নষ্ট হয়ে যাক, বুবলু মুনিয়ার যার এফেক্ট করুক, এটা কোনো কাজের কথা নয় ভাস্বতীদি। I should exit and exit gracefully. ভাস্বতী রাহুলের চোখের দিকে সরাসরি তাকালো। পড়তে চাইলো মায়াবী ছেলেটাকে। মুখে হাসি টেনে বলল, তুমি সরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন বিশ্বাস কি করে এলো? রাহুল উত্তর দিল না। রং জ্বলা টিনের অ্যাস্ট্রেতে সিগারেট গুঁজেই ভাবছে কি যেন। ভাস্বতী শান্ত স্বরে বলল, শোনো রাহুল, তোমার এখনো জীবনের অনেক দিকই দেখা হয়নি। সন্দেহ ব্যাপারটা এমনই, সেটা কোনো ব্যক্তি বিশেষের ওপর নির্ভর করে না। মানুষের মনে সন্দেহের বীজ আগেই দানা বাঁধে, পরে মানুষ তার আধার খোঁজে। না হলে ওথেলো কি তুচ্ছ কেসিওকে নিয়ে ডেসডিমোনাকে সন্দেহ করতে পারত? হয়তো এটাই তাদের ভালোবাসার ধরন। তোমার রণদাও সেরকমই। এক রাহুল চলে গেলেই কি তার মনের কাঁটাটা চিরতরে নির্মূল হবে? কেন হবে না? রাহুল তর্ক জুড়তে চাইল। তোমার ওসব ছেলে মানুষই প্ল্যান ছাড়ো। ভাস্বতী রাহুলকে থামিয়ে দিল। যেমন আসছো আসবে, মিশছো মিশবে, নইলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। যাকগে যাক, অনেক বাজে বকলে। এবার একটা দরকারি কথা শোনো। আমার একটু উপকার করতে পারবে? কি? রাহুল সামান্য অন্যমনস্ক। আমায় একটা বাড়ি খুঁজে দিতে পারবে? বলবে না করেও ভাস্বতী বলে ফেলল। হঠাৎ? তোমাকে তো আগেই বলেছি, দুনিয়ায় কিছুই হঠাৎ ঘটে না। রাহুল চুপ করে রইল। ভাস্বতী আবার বলল, পারবে কিনা বলো? ছোট্ট 2 রুম, 1.5খানা ঘর হলেও চলবে। মোটামুটি জল টল থাকবে, পাড়াটা সভ্য ভদ্র হবে, আর একটু সেপারেট। তোমার রণদার পাড়াতেও নয়, পাইক পাড়াতেও নয়। বুঝতেই পারছো কেন বলছি।
রাহুল ঘাড় নাড়ল, তবে উৎসাহ দেখালো না। চাপা গলায় বলল, একা মেয়েকে সহজে কেউ ঘর দেয় না ভাস্বতী দি। ভাস্বতী মনে মনে বলল, জানি। মুখে বলল, একা কেন, ছেলে মেয়ের সঙ্গে থাকবে। ওই হলো, সঙ্গে পুরুষ কেউ না থাকলে মেয়েদের একাই বলে। এসব কথায় ভাস্বতী এখন অভ্যস্ত, গায়ে মাখলো না। বলল, হুম, সেই জন্যই তো তোমাকে বলা। তোমাদের ওদিকে দেখো না, দালাল ফালালকে বলো, হরিদেবপুরের দিকে ভাড়াটাও নিশ্চয়ই একটু কম হবে। জানোই তো আমার কি রোজগার। দেখবো। রাহুল আর একটা সিগারেট ধরালো। আমার অন্য কথাও ছিল ভাস্বতীদি। বলো বলো, চটপট বলো। ভাস্বতী ঘড়ি দেখছে। আমি তোমার কাছে একটা অনুমতি চাই। রাহুল অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমার বিয়ের ঠিক হয়েছে ভাস্বতীদি, অঘ্রাণের 27-এ। বাহ, এ তো খুব আনন্দের খবর। এতে আমার অনুমতির কি আছে? রাহুল ঝট করে মুখ ফেরালো। বিশ্বাস করো, বাবা মা খুব জোর করলো, বারণ শুনলো না। বারণ করেছিলে কেন? ভাস্বতী অবাক মুখে তাকালো। মেয়ে তোমার পছন্দ নয়? তা ঠিক নয়। মেয়ে ভালোই, ব্যাংকে চাকরি করে, বেশ স্মার্ট, জলি, কালচারাল দিকেও ইন্টারেস্ট আছে। ইনফ্যাক্ট আমার নাটকও দেখেছে। রাহুল কয়েক সেকেন্ড থেমে রইল, যেন ক্যান্টিনের কলরোল শুনছে। তারপর হঠাৎই ভাস্বতীর হাত চেপে ধরেছে। করুণ মুখে বলল, তুমি রাগ করো না ভাস্বতীদি, খোলা মনে অনুমতি দাও। আমার কথা মিলিয়ে নিও, সব মিটে যাবে। ভয়ঙ্কর এক ক্রোধের অনল জ্বলে উঠল ভাস্বতীর শরীরে। রাহুল ভাবে কি? ভাস্বতী কি স্ত্রী মাকড়সা? তার জালে আটকে আছে রাহুল? পর মুহূর্তে এক সত্য অনুভব করলো ভাস্বতী। রাহুল তার বন্ধু হবে কেন? সেও তো পুরুষই। রণজয়ের ছেটানো ক্লেদ এতদিন পরে যেন গায়ে লাগছিল ভাস্বতীর। ঘেন্না আসছে, ভীষণ ঘেন্না আসছে। রাহুল যেন রণজয়ের থেকেও বেশি অপমান করলো তাকে। এটাও বুঝি পাওনা ছিল। ভালোই হলো, এবার অনেক নির্মোহ হতে পারবে ভাস্বতী। হাসলো ভাস্বতী, বলল, নেমন্তন্ন করো কিন্তু, বুবলু মুনিয়াকেও বাদ দিও না। অফিসে ফিরে টাইপরাইটারের সামনে বসে ভাস্বতী আপন মনে হাসছিল। কেন হাসছে নিজেও জানে না। যেন পাহাড় ফেটে গোপন প্রস্রবনের মুখ খুলে গেছে। অন্তহীন বুদবুদের মতো উঠে আসছে হাসিটা। 7টা দিনও গেল না, রণজয় এসে হাজির ভাস্বতীদের পাইকপাড়ার বাড়িতে। রবিবারের সকাল। এক রাশ কাপড় কেচে ছাদে মেলছিল ভাস্বতী। পিকলু ছাদে ঘুড়ি ওড়াচ্ছে, বুবলুর হাতে লাটাই। মুনিয়া উৎসাহী দর্শক। ভাস্কর বাড়ি নেই, ব্যাংকের কোনো বন্ধুর কাছে গেছে। হিমানি জপে বসেছেন, রিনা রান্নাঘরে। রিনাই নিচ থেকে ডাকলো, বুলু, বুলু, রণজয়দা এসেছেন। ভাস্বতীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। ঘন কুয়াশায় আকাশ পারে টুকরো রোদের মতো। যেন জানতই রণজয় আসবে। বাবার নাম শুনেই বুবলু মুনিয়া লাফাতে লাফাতে নিচে নেমে গেছে। ঘুড়ি নামাচ্ছে পিকলুও। ভাস্বতীও বেশ খানিকটা সময় একা একা দাঁড়িয়ে রইল ছাদে। অদূরে অতিকায় জলাধার স্পষ্ট এখন, দৃশ্যমান তার নিচের আবছা আধারটাও। যেন অজস্র মানুষের তৃষ্ণা মেটাতেই এই আধার তলে ক্লান্তি নেমেছে, ভাস্বতীর মনে হলো। দোতলায় নেমে ভাস্বতী দেখলো হিমানির ঘরে ছোটখাটো একটা উৎসব শুরু হয়ে গেছে। দিন 15 বাবাকে দেখেনি বুবলু মুনিয়া। তারা একেবারে আহ্লাদে ডগমগ কলকল করছে। রিনা লুচি ভাজতে বসে গেছে রান্নাঘরে।
হিমানির জপশিকে তার শরীর নিয়ে সুবোধ বালকের মতো প্রশ্ন করছে রণজয়। তিনিও প্রফুল্ল মুখে জবাব দিয়ে চলেছেন। গোটা দৃশ্যটাই আনন্দের এক নিসর্গ চিত্র। ভাস্বতীকে দেখে সামান্য আড়ষ্ট হলো রণজয়। হিমানির মায়ের চোখ, ধরেছেন ঠিক। বললেন, এই বুলু, জামাইকে নিয়ে পিকলুর ঘরে বসা না। হাসিটা ভাস্বতীর মুখে ধরাই আছে। বলল, কেন মা, ও তো এ ঘরে বসেইছে। আহ বুলু, মানুষটা কতদিন পরে এলো, এই হাটের মাঝে কি স্বামী স্ত্রীর কথা হয়? তাও তো বটে। ভাস্বতী ঘাড় দোলালো, ডাকলো রণজয়কে, এসো। রিনা এর মধ্যেই পিকলুর ঘর ফিটফাট করে দিয়েছে। বই খাতা গোছানো, নিভাঁজ চাদর, দরজায় পর্দা টান টান। পিকলুকে মিষ্টি কিনতে পাঠিয়েছিল। ছেলে ফিরতেই ঝকঝকে প্লেটে লুচি, তরকারি, সন্দেশ সাজিয়ে দিয়ে গেছে। পিকলুর চেয়ার টেবিলে খাচ্ছে রণজয়। দরজা ভেজিয়ে ভাস্বতী খাটে বসলো। বলল, মিষ্টিগুলো খাবে? তোমার না সুগার? রণজয় শশব্যস্ত হয়ে মিষ্টির প্লেট সরিয়ে দিল। আর চোখে দেখলো ভাস্বতীকে। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি সাথী। হঠাৎ বলতে গিয়েও ভাস্বতী কথাটা জিভে পুড়ে নিল। এ দুনিয়ায় তো কিছুই হঠাৎ হয় না, সবেরই জমির আগে কার্যকারণ থাকে। তাহলে রাহুল? ভাস্বতী অল্প মাথা নাড়ালো। রণজয় সন্তর্পণে লুচি ছিঁড়ল। আই এম সরি সাথী, আমার অন্যায় হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। ভাস্বতীর মুখে হাসিটা ফিরে এলো। রণজয় যেন খানিকটা জোর পেয়ে গেল। গলা খাঁকারি দিয়ে বলল, আমার যে কি মতিভ্রম হয়েছিল। আমি কিনা শেষে ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে তোমায় সন্দেহ করেছিলাম। সামান্য একটা কারণে তুমি কত কষ্ট পেলে, ছেলে মেয়ে দুটো সাফার করলো, আর আমি তো। রাহুল আমার চোখ ফুটিয়ে দিয়েছে সাথী। বুঝলাম, খেয়ে নাও, লুচি ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ খাই। ঝটপট একটা গোটা লুচি তরকারি সমেত মুখে চালান করলো রণজয়। শেষ করে একটু জল খেলো। তুমি রাহুলের বিয়েতে যাচ্ছ তো? ভাবছি। ভাবা ভাবির কিছু নেই, আমরা সবাই যাব। কি প্রেজেন্ট দেওয়া যায় বলো তো? দামি একটা কিছু তো দিতেই হয়, যেন রাহুলের মনে কোনো ক্ষোভ না থাকে। ভাস্বতী বলল না কিছু, শুধু শুনছে, দেখছে রণজয়কে। রণজয়ের মুখে চোখে বিন্দু মাত্র গ্লানি নেই। এই মুহূর্তে রণজয় যেন খুশির পদ্মবিল। রণজয় প্রসন্ন মুখে আরো দুখানা লুচি খেলো। তরকারি কাঁচা লঙ্কা পড়েছে পাতে, কুচকুচ করে খাচ্ছে। এক সময় ঘরের নীরবতা টের পেল। খাওয়া থামিয়ে বলল, তুমি আমাকে শাস্তিটা দিয়ে ভালো করেছো সাথী। আমি একদম অন্য মানুষ হয়ে গেছি। এবার থেকে আমরা একেবারে নতুন ভাবে জীবন শুরু করব। 11 বছরে যত তিক্ততা তোমার মনে জমা আছে, সব আমি মুছে দেব, সব। মদ তো ছাড়ছি। কিন্তু অংশু বলছিল, তা নাকি হয় না। ভাস্বতী কথা শেষ করতে দিল না রণজয়কে। অকস্মাৎ প্রগল্ভ হয়ে উঠেছে। অংশু বলে, যে স্বামী স্ত্রীর সম্পর্ক অন্য কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে, সে সম্পর্ক নাকি কিছুতেই জোর করে টিকিয়ে রাখা যায় না। রণজয়ের হাত প্লেট থেকে সরে গেল। চোখ স্থির। কে অংশু? ওহো, তোমার সঙ্গে তো তার পরিচয় নেই। মনে মনে এক অংশুকে বানানোর খেলায় মেতে উঠল ভাস্বতী। আমার কলেজের বন্ধু। মাসখানেক আগে হঠাৎ একদিন ক্যাম্পাস স্ট্রিটে দেখা, আমাদের অফিসের সামনেই। দিল্লিতে ছিল, কম্পিউটার কোম্পানিতে।
রিসেন্টলি কলকাতায় বদলি হয়ে এসেছে। তাকে বুঝি তোমার সব কথা বলেছো? বলতে চাইনি, অংশুই খুঁচিয়ে খুঁচিয়ে জেনে নিল। খুব বন্ধু ছিল তো এক সময়ে, কলেজে একসঙ্গে কত গানের প্রোগ্রাম করেছে। ম্যারেড? ম্যারেড? জিজ্ঞেস করিনি। অংশু ম্যারেড কি ব্যাচেলার তাতে আমার কি এসে যায়? ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, নয় কি? আগে তো কখনো এর কথা শুনিনি। রণজয়ের দৃষ্টি তীক্ষ্ণ। তাতে কি আছে, এবার আলাপ করিয়ে দেব, দেখবে কি সুন্দর করে কথা বলে। রণজয় উঠে দাঁড়িয়েছে, মুখ লাল। লাল না কালো? চাপা স্বরে বলল, ভেবেছিলাম তুমি এবারে বদলেছ। ভাস্বতীর স্বর আরো চাপা, আরো তীব্র। তুমি বদলেছ নিজেকে? রণজয় চলে গেল। ভাস্বতী আবার ছাদে উঠল, তরিত পায়ে। কার্নিশে দাঁড়িয়ে বিলীয়মান রণজয়কে দেখছে। মাঠের গায়ে চওড়া রাস্তা, ছাতা হাতে হেমন্তের রোদে কুঁজো হয়ে হাঁটছে লোকটা। বড্ড রোগা হয়ে গেছে, হাঁটাটাও বড় স্লথ, যেন পা টেনে টেনে চলছে। আকাশের দিকে চোখ তুলে একবার তাকালো, আবার হাঁটছে। মাত্র 40-এই রণজয় বুড়িয়ে গেল। কেন যে নিজেরই তৈরি করা জালে নিজেই আটকে যায় মানুষ। চোখ বুজে লম্বা একটা নিঃশ্বাস নিল ভাস্বতী। সামনে এখন কত কাজ। মাথা গোঁজার একটা পাকাপোক্ত ঠাঁই খোঁজা দরকার আগে। অফিসে রমেশবাবুরা বলাবলি করছিল, নিজে থেকে দরখাস্ত দিলে এখনই ভুবনেশ্বর পাঠিয়ে দেবে। ভাস্বতী বদলিটা চেয়ে নেবে, নাকি এখানে থেকেই? আরো কত কাজ। ডিভোর্সের মামলা করার জন্য ভালো একটা উকিল খুঁজতে হবে, ছেলে মেয়ের দখল নিয়ে লড়াই করতে হবে, বুবলু মুনিয়াকে মানুষের মতো মানুষ করতে হবে। একা একা এখন অনেকটা পথ যেতে হবে ভাস্বতীকে। সত্যি, ধূসর বিষাদ একটি অন্ধকারময় অনুভূতি, যেখানে জীবনের রং ফিকে হয়ে আসে এবং হতাশা ও নৈরাশ্য সব কিছু গ্রাস করে ফেলে। এই বিষাদের মাঝে এক ধরনের নির্লিপ্ততা ও শূন্যতার ছায়া পড়ে, যেখানে সুখের কোনো সংকেত পাওয়া যায় না। নমস্কার। ধূসর বিষাদের সমস্ত পর্ব তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং এই ধরনের আরো নিত্য নতুন অডিও স্টোরি শোনার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা গল্প শোনার পাশাপাশি যারা কুকিং এ ইন্টারেস্টেড, তারা আমার মায়ের আদরে রান্না নামে একটি কুকিং চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো এবং আরো অনেক ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরবর্তী গল্পের জন্য। তাহলে পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। নমস্কার, ধন্যবাদ।